হাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা সমাসের যে ধারাবাহিক আলোচনা তার মধ্যে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আজকে তৎপুরুষ সমাসের এমন একটা বিষয় আলোচনা করব যেটা তোমরা সবাই চাও, যেটা চিনবো কি করে বা জানবো কি করে। তো বিষয়টা হলো তৎপুরুষ সমাসের সবচেয়ে উল্লেখযোগ্য যে অংশটুকু, অর্থাৎ যা শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ এবং সমাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে সবার শেষে এসে কিন্তু আমরা এই ক্লাসের সবার শেষে এসে তৎপুরুষ সমাসের বেসিক্যালি যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর মধ্যে যে একটি প্রধান ভাগ আছে যেটাকে আমরা বলি কারক এবং অকারকজাত তৎপুরুষ সমাস, সেটার একটা খুব সুন্দর একটা ছক আমরা তোমাদের দেব, যেটা তোমরা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে মনে থাকবে কোনটা কি সমাস হবে সেটা চেনার জন্য। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো রকম ভাবে কোনো জায়গায় মনে হয় যে এটা তোলার দরকার আছে, এটা আমার কাছে ইনফরমেশন লেখার দরকার আছে, তাহলে সেটা লিখে রাখবে খাতায়। যেমনটা ক্লাসের প্রথমেই বলি যে অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে ক্লাসটা করতে। দ্বিতীয়ত বলবো, যারা নতুন আছো আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল করে রেখো, তাহলে কিন্তু যে কোনো রকম ভাবে ভিডিও যখন আপলোড করব আমরা সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো শুরু করি। আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে কি তৎপুরুষ সমাস, এর বিষয়টা কি রকম, তৎপুরুষ সমাসটা জিনিসটা কি। তো তৎপুরুষ সমাসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তৎপুরুষ কথাটার অর্থ কি এই নিয়ে একটা কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তো সেই জন্য প্রথমেই আমি এটা রেখেছি, তৎপুরুষ কি না, তৎ কথার অর্থ হচ্ছে সেই বা মহান, কোনো কোনো বইয়ে দিয়েছে পুরুষ অর্থাৎ মহান পুরুষ, সেই অর্থে আমরা তৎপুরুষ সমাস কথাটি অর্থ পাই। দ্বিতীয়ত, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমি কর্মধারয় সমাস যখন আলোচনা করেছিলাম, কর্মধারয় সমাসে সেখানে বলে দিয়েছিলাম যে সমাস বিষয়ে যে দুটো প্রধান গুরুত্বপূর্ণ পাঠ, যে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস উভয়েরই কিন্তু কি হয় না, পরপদের অর্থ প্রাধান্য পায়। তবে দ্বিগু সমাসের ক্ষেত্রেও আমরা প্রায় একই রকম দেখবো, তবে সেটা পরে আলোচনা করে দেবো কিভাবে কি। তবে এখন মনে রাখো তোমরা, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস এই দুই সমাসেরই কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। তো তৎপুরুষ সমাস কথাটা অর্থ কি বললাম, সেই পুরুষ বা মহান পুরুষ, উভয় ক্ষেত্রে মাথায় রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এসে থাকে। তারপরে আসছি গিয়ে কি তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা জানলাম যেটা তৎপুরুষ সমাস কথার অর্থ হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে মহান পুরুষ বা সেই পুরুষ, আর হচ্ছে পরপদে অর্থ প্রাধান্য পায়। এখান থেকে আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, স্যার তৎপুরুষ সমাস তাহলে কাকে বলে, তৎপুরুষ সমাসটা কি। না, এখানে খুব সহজে মাথায় রেখো, যে সমাসে পূর্ব পদে থাকা বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায়, হ্যাঁ, এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে তৎপুরুষ সমাস বলে। অনেক সময় না আমরা তোমাদের বলি যে এই তৎপুরুষ সমাস চিনবো কি করে, না তৎপুরুষ সমাস চিনবো কি করে, না তৎপুরুষ সমাসের পূর্ব পদে যে বিভক্তি চিহ্নটা আছে সেই বিভক্তি চিহ্নটা কি পাবে না, পরপদে লোপ পেয়ে যাবে। কোথায় পরপদে বলছি, সমাসবদ্ধ পদে লোপ পেয়ে যাবে। অর্থাৎ যখন পূর্বপদ ও পরপদ মিলিত হয়ে একটি পদ গঠন করছে, যাকে সমাসবদ্ধ পদ বা সমাস পদ বলছি, সেই পদটার মধ্যে পূর্ব পদে থাকা বিভক্তি চিহ্নটা কি হবে না, লোপ পেয়ে যাবে। যদি এরকম আমরা দেখি, তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। এই জায়গাতে একটু মজার বিষয় আছে, এই যে বিভক্তি লোপ পাবে বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পাবে, এটা আমরা কি করে বুঝবো কোন সমাসে কোন বিভক্তি বা কোনটা লোপ পাবে। আমি আগেও বলেছি আমাদের এই ক্লাসটা শুরু হওয়ার আগে, প্রথমেই, যে আমি শেষে কিন্তু একটা ছক তোমাদের দেব, যেখানে তোমরা যদি তুলে রাখতে পারো তাহলে খুব সহজেই চিনতে পারবে যে কোন সমাসে কোন বিভক্তি চিহ্ন লোপ পায় বা কোন অনুসর্গ লোপ পায়। তো এই সমাসটা আলোচনা করতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটি জিনিস ঝালিয়ে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি না, কারক। আমরা কারক সম্পর্কে পড়েছিলাম যে কারক কি না, কারক হচ্ছে গিয়ে কি না সম্বন্ধ বোঝায়, কার সঙ্গে, ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ বোঝায়। সেখানে আমরা কারক থেকে আমরা
ছখানা ভাগ পেয়েছিলাম: কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত, এইগুলো। আর এই ছটা ভাগ। আর অকারক থেকে দুটো ভাগ পেয়েছিলাম, একটা হচ্ছে সম্বন্ধ আর হচ্ছে সম্বোধন। এই যে কারক এবং অকারক, এই দুটোর বিষয় কিন্তু আমরা তৎপুরুষ সমাসে পেয়ে থাকি। তাই আজকে এই ক্লাসটা করার আগে কিন্তু একবার তোমাদের যে কারক, সেই কারকটা কিন্তু একবার দেখে নিতে হবে। তো তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ করতে গেলে কিন্তু দুটো পর্যায় পাই আমরা। একটা হলো গিয়ে কি কারক এবং অকারক সম্বন্ধযুক্ত তৎপুরুষ সমাস, আর একটা হলো গঠনগত ও অর্থগত দিক থেকে শ্রেণী বিভাগ। তবে সব বইয়ে কিন্তু এরকমটা নেই। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো লেখক, কোনো কোনো ভাষাতত্ত্ববিদ তারা কি করেছেন, ব্যাকরণবিদ তারা কি করেছেন, এইভাবে ভাগটা না করে পুরো 12টি তৎপুরুষ সমাস পরপর দিয়েছে। তো আমি কিন্তু এখানে তোমাদের মনে রাখার উপযোগী করে দুটো ভাগই এখানে দিয়েছি। যে তৎপুরুষ সমাসকে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা যে কারকজাত বা অকারক ও অকারকজাত তৎপুরুষ সমাস, সেখান থেকে আমরা 6টা ভাগ পাবো। আর গঠন এবং অর্থগত দিক থেকে আমরা তৎপুরুষ সমাসের 6টা ভাগ পাবো। মোট 12টি আমরা বিভাগ পাবো, মোটামুটি প্রধান ভাগ। ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের কারক এবং অকারক থেকে মোট 6টি ভাগ পাবো: কর্ম, করণ, অপাদান, আর নিমিত্ত এবং অধিকরণ তৎপুরুষের কারক থেকে। আর অকারক থেকে আমরা পাবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। এগুলো হলো কারক এবং অকারক থেকে। দেখো, কারকের আমরা 6টা ভাগ পেয়েছিলাম: কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, এগুলো পেয়েছিলাম। এখানে আমরা পেয়েছিলাম যে এই 6টা ভাগের মধ্যে একটি বিভাগ নেই, অর্থাৎ কর্তা, কারণ যেহেতু নিজে কাজটা করছে সেহেতু এখানে একটি যুক্ত হয়নি সমাসের ক্ষেত্রে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। আবার একই রকমের সম্বোধন সূচক বোঝায় বলে তার আর কোন রকম সমাসবদ্ধ পদ আমরা করতে পারি, ব্যাস বাক্য করতে পারি না সহজে, তাই এখানে তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত হয়নি। এ দুটো ছাড়া, অর্থাৎ এই তৎপুরুষ সমাসের কর্তা তৎপুরুষ এবং সম্বোধন তৎপুরুষ, এই দুটো ছাড়া কারক এবং অকারক থেকে বাকি যে 6টা আছে, অর্থাৎ কারক থেকে 5টি, কর্ম, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, এই 5টি বিভাগ, এবং অকারক থেকে যে দুটো বিভাগ আছে তার মধ্যে হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস। এই 6টা হলো গিয়ে কি আমাদের কারক এবং অকারক জাত তৎপুরুষ সমাস। এছাড়াও আমরা গঠনগত দিক থেকে পাবো না তৎপুরুষ, কোনো কোনো বই নং তৎপুরুষ আছে। তোমরা অনেকে ভুল করে উচ্চারণ করে নঞ্চ তৎপুরুষ, না, নঞ্চ তৎপুরুষ বলে কিছু হয় না, না তৎপুরুষ বা নং তৎপুরুষ। হ্যাঁ, উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, একদেশীয় তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যখন একদেশীয় তৎপুরুষ আলোচনা করব তখন সেখানে তোমাদেরকে আমি জানাবো যে অনেকে কিন্তু এই সম্বন্ধ তৎপুরুষ এবং একদেশীয় তৎপুরুষ দুটো বিভাগকে মানতে রাজি নয়। কেউ কেউ বলেছেন যে না, এই দুটো বিভাগ আলাদা হতে পারে না, এই দুটো বিভাগকে আমরা এক করে বলতে পারি। তবে এখন যেটা জানবো বা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে কারক এবং অকারক তৎপুরুষ সমাস, তার বিভাগগুলো নিয়ে। প্রথমত আসবো কর্মতৎপুরুষ। খুব সহজ, খুব সহজ। কর্মকারকে যে বিভক্তি চিহ্নগুলো থাকে, অর্থাৎ কর্মকারকে কে বিভক্তি, ঠিক আছে, মনে রাখো কর্মকারকে কে, কে করেছে, হ্যাঁ, এইভাবে কি বা কাকে দিয়ে বোঝালে কর্ম হয়, তো তুমি মনে রাখো কে কাজটা করেছে, এইভাবে মনে রাখার চেষ্টা করো। যদিও এটা লজিক্যাল কোনো বিষয় না, জাস্ট মনে রাখার জন্য। কর্ম তৎপুরুষটা কি না, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে থাকা কে, কে বিভক্তি সমাসবদ্ধ পদে কি হচ্ছে, লোপ পেয়ে যায়, এবং অবশ্যই আমরা তৎপুরুষ সমাসের পরপদে অর্থ প্রাধান্য পাই জানি, সেই তৎপুরুষ সমাসকে আমরা বলি কর্ম তৎপুরুষ সমাস। যেমন মাছকে ভাজা, মাছ ভাজা। দেখো এখানে কে একটা বিভক্তি যুক্ত ছিল, সেই বিভক্তি কি হয়েছে না, লোপ পেয়ে গিয়েছে। অর্থাৎ কর্ম তৎপুরুষের সেই তৎপুরুষ সমাস যে কর্মকারকের কে বিভক্তি কি করবে না, সমাসে গিয়ে সমাসবদ্ধ পদে লোপ পেয়ে যাবে, তখন তাকে আমরা বলছি কর্ম তৎপুরুষ সমাস। যেটা পরে আসবে সেটা হচ্ছে করণ তৎপুরুষ। দেখো, কারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা করণ কারকের কিছু অনুসর্গ এবং কিছু উপসর্গ, কিছু অনুসর্গ এবং কিছু বিভক্তি পেয়েছিলাম। বিভক্তিগুলো কি ছিল, এ, তে, অন্তস্থ অ, এ, তে এবং অন্তস্থ অ। বেসিক্যালি করণ তৎপুরুষ সমাসে কিন্তু আমরা এ এবং তে, এই দুটো বিভক্তির কিন্তু প্রভাব সবচেয়ে বেশি দেখেছি। এছাড়াও কিন্তু করণ কারকে কি হয়, দ্বারা, দিয়া, কর্তৃক, এই ধরনের অনুসর্গ যুক্ত হয়। অর্থাৎ কর্তা যার সাহায্যে কর্মটা সম্পাদন করেন তাকেই আমরা বলছি করণ। যেন মা বটি দিয়ে মাছ কাটেন, তো বটি হলো, বটির দ্বারা মাছটা কাটা হচ্ছে, সেখানে আমরা কারকে পড়তাম যে হচ্ছে বটি হলো গিয়ে করণ। ঠিক একই রকম ভাবে তে, এ, অন্তস্থ অ এবং কি না
দ্বারা, দিয়া এবং কর্তৃক এই অনুসর্গগুলো থাকে এবং যা কি হয় সমাসবদ্ধ পদে গিয়ে বিলোপ ঘটে বা বিলুপ্ত সাধন ঘটে, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো করণ তৎপুরুষ সমাস। এখানে দেখো বজ্রাহত, বজ্রের দ্বারা আহত বা বজ্রের দ্বারা হত, আহত হবে না, হত হবে, হত মানে মারা যাওয়া। তো বজ্রের দ্বারা হত, বজ্রাহত, এখানে দ্বারা হচ্ছে গিয়ে কি না অনুসর্গ। আমরা যেমনটা কারকে পড়েছিলাম যে কারকে হলো গিয়ে কি না এই যে দ্বারা, দিয়া, কর্তৃক, বেশিরভাগ ক্ষেত্রে এটাই প্রয়োগ হতে দেখেছে। ঠিক একই রকম তৎপুরুষ সমাসেও কিন্তু এই দ্বারা, দিয়া, কর্তৃক এই অনুসর্গের ব্যবহার সবচেয়ে বেশি দেখবে। তবে তার মানে এই নয় যে বিভক্তি থাকবে না, বিভক্তির ক্ষেত্রেও কিন্তু একই রকম দেখতে হবে। হ্যাঁ, অনুসর্গের প্রয়োগটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাবো করণ তৎপুরুষ বলো আর করণ কারকের ক্ষেত্রে বলো, মনে থাকে যেন। নেক্সট আসবো আমরা গিয়ে কি নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ কি না কারোর জন্য যদি কাজ করা বোঝায় সেক্ষেত্রে কিন্তু নিমিত্ত তৎপুরুষ সমাস হয়ে থাকে। নিমিত্ত তৎপুরুষের ক্ষেত্রে কিন্তু একটা মাথায় রাখবে যে নিমিত্ত, জন্য এবং উদ্দেশ্য এই তিনটে অনুসর্গ কিন্তু আমরা বিশেষ করে প্রয়োগ করে থাকি। এছাড়া কি হয়, এছাড়া কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এখানে কিন্তু অবশ্যই অপরভাবে বিভক্তির প্রয়োগও লক্ষ্য করা যায়। তবে নিমিত্ত, জন্য এবং উদ্দেশ্য এটার কিন্তু প্রয়োগ সবচেয়ে বেশি থাকে। তো যে তৎপুরুষ সমাসে নিমিত্ত, উদ্দেশ্য, জন্য প্রভৃতি নিমিত্তবাচক মানে কারোর জন্য কোনো কিছু করাবাচক এরকম অংশ যুক্ত থাকে এবং অবশ্যই যেটা আমরা বলি যে তৎপুরুষ সমাসে পরপদে অর্থ প্রাধান্য পায়, তা সেই তৎপুরুষ সমাসকে আমরা বলবো গিয়ে কি না নিমিত্ত তৎপুরুষ সমাস। অপাদান তৎপুরুষ সমাস কি? অপাদান তৎপুরুষ সমাস অপাদান কারকের যে এ এবং তে বিভক্তি, সে এ তে বিভক্তি এবং তার সঙ্গে হইতে, থেকে, চে ইত্যাদি যে অনুসর্গগুলো ছিল সেই অনুসর্গগুলো সমাসবদ্ধ ব্যাস বাক্যের মধ্যে যুক্ত থাকে এবং অনুসর্গগুলো পূর্বপদের সঙ্গে যুক্ত থাকে। সেই পূর্বপদে যুক্ত থাকা এ তে বিভক্তি বা ব্যাস বাক্যের মধ্যে যুক্ত থাকা এই সকল অনুসর্গগুলো যখন কি হয় সমাসবদ্ধ পদে গিয়ে লুপ্ত হয়ে যায় তখন এবং অবশ্যই পরপদে অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা কি বলবো অপাদান তৎপুরুষ সমাস। যেমন রোগ থেকে মুক্ত, রোগ মুক্ত, বিপদ হইতে উদ্ধার, বিপদ উদ্ধার, এইভাবে কিন্তু আমরা অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ পাবো। তাহলে এখানে কি কি পেলাম না হইতে থেকে এবং হচ্ছে এতে, হইতে থেকে চে এবং এতে অনুসর্গ এবং বিভক্তি আমরা যুক্ত হতে দেখবো এবং সেটা সমাসবদ্ধ পদে লুপ্ত হয়ে সমাসবদ্ধ পদ গঠন হতে দেখবো, তখন তাকে বলছি অপাদান তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাসটা কি না অধিকরণ তৎপুরুষ সমাসটা হলো গিয়ে কি না যে তৎপুরুষ সমাসে এ তে অন্তস্থ অ ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে এবং অবশ্য সেখান থেকে এতে বিভক্তির সঙ্গে যুক্ত থাকা বিভক্তির লোপ পেয়ে যায় এবং সেখানে অবশ্যই একটা তোমরা জানো যে আমাদের অধিকরণ কারকে কোনো রকম অনুসর্গ থাকে না, ঠিক সেরকম ভাবে কি না অধিকরণ তৎপুরুষ শুধুমাত্র এতে বিভক্তি যুক্ত হয়ে থাকে এবং যা পরপদে অর্থ প্রাধান্য পায় এবং সমাসবদ্ধ পদে এই বিভক্তি লোপ পেয়ে যায়, তখন তাকে বলছি অধিকরণ তৎপুরুষ সমাস। তবে এখানে একটা জিনিস মাথায় রাখার কথা বলবো তোমাদের যে এখানে কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে স্থান ও কাল। স্থান ও কাল অর্থাৎ কোন একটি স্থান বোঝাবে, কোন একটি কাল বোঝাবে, হ্যাঁ এরকম যখন বোঝায় তখন কিন্তু আমরা অধিকরণ তৎপুরুষ সমাস বলবো। যেমন ধরো হাজতে বাস, হাজত একটা জায়গা অর্থাৎ যেখানে যারা খারাপ কাজ করে বা কোন রকম দোষ করে এরকম ব্যক্তিবর্গকে সেখানে কি করা হয় না বন্দী করে রাখা হয়। সে হাজতে, হাজত জায়গা, সেখানে বাস করছে, সে থাকছে, তাই সেখান থেকে বলছে হাজত বাস, একটা জায়গার নাম স্থান বোঝাচ্ছে। তো একই রকমের স্থান কাল এরকম যখন বোঝাবে তখন সেখানে হবে গিয়ে কি না অধিকরণ তৎপুরুষ, অর্থাৎ যেটা আমরা কারকের ক্ষেত্রে পড়েছিলাম যে এখানে কি হয় আধার বোঝায়, সেই আধার কথাটা কিন্তু অবশ্যই মাথায় থাকে যেন, তাহলে কিন্তু আমরা চিনতে খুব সহজ হবে। আমরা এগুলো সহজভাবে আমরা বলবো যে কারক থেকে কি কি তৎপুরুষ সমাস হয় সেগুলো আলোচনা করলাম। এবার আসবো অকারক থেকে। অকারক থেকে আমাদের একটি তৎপুরুষ সমাস হয় আসলে সম্বন্ধ তৎপুরুষ সমাস। আমরা বাংলা যখন কোনো বই থেকে কোনো টপিক তুলে দেওয়া হয় সেখান থেকে তৎপুরুষ সমাস করতে দেওয়া হয়, সেখানে সবচেয়ে বেশি যে সমাসটা পাই সেটা হলো এই সম্বন্ধ তৎপুরুষ সমাস। সবচেয়ে বেশি উদাহরণ আমরা পাই সম্বন্ধ তৎপুরুষ সমাসের। তার মানে এই নয় যে অন্য কোনো সমাসের উদাহরণ থাকে না, থাকে, কিন্তু সবচেয়ে বেশি পাই আমরা সম্বন্ধ তৎপুরুষ সমাসে।
তাহলে সমতৎপুরুষ সমাস কাকে বলে? না, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধবাচক যে সম্বন্ধ পদের যে বিভক্তিগুলো হয় সেটা কি ছিল? র, এর, দের বিভক্তি ছিল, আমাদের কারক পড়তে গিয়ে পড়েছিলাম। সেই র, এর, দের ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে, কিন্তু সমাসবদ্ধ পদে সে কি হয়ে যায়? লোপ পেয়ে যায়। তখন তাকে আমরা কি বলবো? সম্বন্ধ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? যেমন মামার বাড়ি, মামা বাড়ি, মামার বাড়ি, মামা বাড়ি, কাকার বাড়ি, কাকা বাড়ি, বা কাকুর বাড়ি, কাকু বাড়ি। তো এইভাবে আমরা কিন্তু কি করি? আবার ধরো দশানন, দশানন বলবো না, সীতাপতি, সীতার পতি, সীতাপতি। হ্যাঁ, দশানন আলাদা হবে, আমাদের বহুপুরি চলে যাবার। তো সীতার পতি, সীতাপতি, সীতার র, হ্যাঁ, র যুক্ত আছে। তো এই যে এরকম র, এর ইত্যাদি, দের ইত্যাদি যে বিভক্তি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদে তার লোপ পেয়ে যায়, তখন তাকে আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে কি কি বললাম একটু রিপিট করে নিই আমি। প্রথমত বললাম, তৎপুরুষ সমাস চিনতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে যে পূর্ব পদে যে সকল বিভক্তি গুলো আছে সেই বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ পদে এসে লোপ পেয়ে যায়। ব্যাস এইটুকুই মাথায় রেখো। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখেই আমরা চিনে ফেলতে পারি যে এটা তৎপুরুষ সমাস, এটা হলেই চলবে। কিন্তু না হলে আমাদের মানে তোমাদের মনে হতে পারে যে তাহলে বাকিটা কি হবে। তো তৎপুরুষ সমাস চেনার উপায় হচ্ছে পূর্ব পদে থাকা সমাসবদ্ধ পদটি কি হবে? পূর্ব পদে থাকা বিভক্তি চিহ্নটা কি হবে? সমাসবদ্ধ পদে এসে লোপ পেয়ে যাবে। এটা যেন মাথায় থাকে। নেক্সট, এই ছকটার কথা তোমাদের ক্লাসের প্রথমেই বলেছিলাম, ভালো করে মাথায় রেখো। কি কি? না, সমাসের নাম কর্ম এবং কর্ম তৎপুরুষ এবং নিমিত্ত তৎপুরুষে কে বিভক্তি লোপ পায়। কি? কর্ম তৎপুরুষ এবং নিমিত্ত তৎপুরুষে কে বিভক্তি লোপ পায়। করণ এবং অপাদান তৎপুরুষে এতে তোমরা এর সঙ্গে অন্তস্থ যুক্ত করতে পারো। আর অধিকরণ তৎপুরুষে এ এবং অন্তস্থ বিভক্তি লোপ পায়। অনুসর্গের ক্ষেত্রে অবশ্যই নিমিত্ত তৎপুরুষ সমাসে নিমিত্ত জন্য উদ্দেশ্য, করণ তৎপুরুষে দ্বারা দিয়া কর্তৃক, আর অপাদান তৎপুরুষে হতে বা হইতে থেকে চেয়ে ইত্যাদি। এইটা একটু ভালো করে মাথায় রাখবে। সম্বন্ধ তৎপুরুষ সমাসে র, এর এবং দের বিভক্তি লোপ পায়। এখানে কিন্তু অনুসর্গ প্রয়োগ হয় না। তাহলে অনুসর্গ ব্যবহার আমরা কোথাও দেখছি না। এক হলো গিয়ে কি? না, কর্ম তৎপুরুষ সমাসে কোনো অনুসর্গ দেখছি না, অধিকরণ তৎপুরুষ সমাসে কোনো অনুসর্গ দেখছি না, এবং সম্বন্ধ তৎপুরুষ সমাসে কোনো অনুসর্গ দেখছি না। তাহলে অনুসর্গ দেখছি কেবলমাত্র নিমিত্ত তৎপুরুষ সমাসে, করণ তৎপুরুষ সমাসে এবং অপাদান তৎপুরুষ সমাসে। অর্থাৎ এই তিনটে সমাসেই কেবলমাত্র আমরা কি দেখছি? না, অনুসর্গের ব্যবহার দেখছি। বাকিগুলো সবই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি দেখব? বিভক্তির ব্যবহার দেখব। অনেক সময় শর্ট প্রশ্ন দেয়, কর্মকারকে কে, কর্ম তৎপুরুষ সমাসে কোন বিভক্তি লোপ পায়? কে বিভক্তি। এই জন্য এই ছকটা দিয়ে দিচ্ছি, পারলে স্ক্রিনশট করে নাও বা খাতায় তুলে নাও, তুমি তোমার মতো করে রাখতে পারো। বাট এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর শর্ট কোশ্চেন। বেসিক্যালি কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ এবং অধিকরণ তৎপুরুষ, এই তিনটে বহুবার পরীক্ষায় এসেছে আমাদের। স্যার কি কি প্রশ্ন পরীক্ষার জন্য করব? প্রথমত আমি বলবো, সে চাকুরি পরীক্ষা হোক বা এমনি সাধারণ পরীক্ষা হোক, তৎপুরুষ সমাসের অর্থ করব, তৎপুরুষ সমাসে কোন পদে অর্থ প্রাধান্য পায় সেটা করব, এবং তার সঙ্গে কোন তৎপুরুষ সমাসে কোন বিভক্তি এবং অনুসর্গ যুক্ত থাকে সেটা, অর্থাৎ এই ছকটা ভালো করে করব। ক্লিয়ার? এবং প্রত্যেকের সংজ্ঞা উদাহরণ একটা করতে হবে। আগেই বলেছি আমি, বেসিক্যালি নিচের যে ভাগটা যেটা ব্লু কালার দিয়ে রেখেছি আমি, না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, একদেশীয় তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, এগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। তবে যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে বা এসেছে, সেটা হচ্ছে গিয়ে কি? না, উপপদ কাকে বলে। এই উপপদ কাকে বলে এর সংজ্ঞা কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রকম পাই। আমি খুব সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। যে পদের পূর্ববর্তী ক্রিয়ামূলে কৃত প্রত্যয় যুক্ত হয় সে তাকে বলা হয় হচ্ছে গিয়ে কি, বা কৃদন্ত পদ যুক্ত হয় তাকে, তার পূর্ববর্তী পদকে আমরা বলছি গিয়ে কি? উপপদ। একটু মিস্টেক আছে এখানে, যে কৃত প্রত্যয় যুক্ত পদ এর পূর্ববর্তী পদকে আমরা কি বলছি? না, উপপদ। আবারও বলছি, যে পদের পূর্ববর্তী ক্রিয়াপদের সঙ্গে কি হয়? কৃদন্ত পদ যুক্ত থাকে সেই পদকে উপপদ বলি। মানে ব্যাপারটা এরকম ভাবার চেষ্টা করো যে ধাতুর সঙ্গে, মানে ধাতু আমরা যখন প্রত্যয় পড়েছিলাম ক্লাস 9-এ বা ছোট ক্লাসে, সেখানে যখন দেখেছি যে প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এই যে কৃত প্রত্যয় যা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলছি। সেই কৃত প্রত্যয় যুক্ত পদ
হ্যাঁ, তাকে বলছি কৃদন্ত পদ। আর এই কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হচ্ছে গিয়ে কি না উপপদ। তাই জন্য বলা হয়েছে যে কৃৎপ্রত্যয় যুক্ত পদকে, অর্থাৎ কৃৎপ্রত্যয় যুক্ত থাকে তার আগেই কিন্তু এই উপপদ অবস্থান করে। তো এই কৃৎপ্রত্যয় যুক্ত পদকে আমরা কি বলছি না উপপদ। সহজে আরেকটু যদি বলি যে কৃৎপ্রত্যয়ের পূর্ববর্তী পদকে বলা হয় হচ্ছে গিয়ে কি না উপপদ। পরীক্ষায় কিন্তু এটি প্রশ্ন আসে। এখন প্রশ্ন হলো যে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে পদে পূর্ববর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত থাকে, মানে আগের যে ক্রিয়ামূল তার সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত থাকে, সেই যে তাকে যাকে আমরা বলছি উপপদ, সেই উপপদ যখন কি হয় না যে তৎপুরুষের পূর্ব পদে অবস্থান করে এবং পরপদে অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলছি কৃৎপদ, তখন তাকে বলছি উপপদ তৎপুরুষ সমাস। এখন কথা হলো এই যে উপপদ তৎপুরুষ সমাস চিনবো কি করে, যেটা আমি ক্লাসের প্রথমেই বলেছি যে উপপদ তৎপুরুষ সমাস চেনার সহজ একটা উপায় আছে। উপায়টা কি না, যে উপপদের কথা বলছি, এই উপপদ চেনার বা উপপদ তৎপুরুষ চেনার সহজ উপায় হচ্ছে 1 নম্বর লিখে রাখো, আমি পরে অবশ্যই একবার দিয়ে দেবো ছোট ভিডিও করে, যে 1 নম্বর উদাহরণ সহ বলে দেবো। 1 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশযুক্ত যদি শব্দ হয় সেক্ষেত্রে তাকে উপপদ বলতে পারে। যেমন ধরো জলে চরে যে জলচর, জলে চরে যে জলচর, ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ। হ্যাঁ, এই যে এক কথায় প্রকাশজনিত যে শব্দগুলো, এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে উপপদ। আবার দ্বিতীয় একটা বিষয় আছে, যে দ্বিতীয় বিষয়টা হলো যে শব্দের শেষে যদি ক্রিয়াপদ থাকে, যে যুক্ত শব্দ তার শেষে যদি ক্রিয়াপদ থাকে, শেষে ক্রিয়া পদ থাকে, তাহলেও আমরা তাকে উপপদ হিসাবে বলবো। যেমন ধরো পরপার, এই যে পার, পার হওয়া, হ্যাঁ, পরে পরে পার, যে পরপার, সেই পরপার এর পার হওয়াটা হচ্ছে গিয়ে কি না ক্রিয়াপদ, এটা হচ্ছে গিয়ে কি না উপপদ। আর উপপদ চেনার সহজ উপায় হলো গিয়ে কি না, যখন আমরা কোনো এক কথায় প্রকাশযুক্ত শব্দ দেখব বা কোনো শব্দের সাথে যদি ক্রিয়াপদ দেখি, তাহলে সেই দুটো পদকে সহজেই আমরা বলে দিব উপপদ তৎপুরুষ সমাস। মনে থাকে যেন। হ্যাঁ, এই উপপদ তৎপুরুষ সমাসের আলোচনার পরে যেটা সবচেয়ে বেশিবার এসেছে একদেশীয় তৎপুরুষ। বিশ্বাস করো যে সম্বন্ধ তৎপুরুষ আর একদেশীয় তৎপুরুষ নিয়ে একটা বিশেষ ব্যাকরণবিদদের মধ্যে বিশেষ একটা মত পার্থক্য আছে। কেউ কেউ বলে যে এই সম্বন্ধ তৎপুরুষ সমাসেরই একটি অংশ, আমি আলাদা করে একদেশীয় তৎপুরুষ স্বীকার করতে রাজি নয়। আবার কেউ কেউ বলে যে না, এটা যেহেতু গঠনগত দিক থেকে এর শ্রেণীবিভাগ আসছে, মানে একটা ভাগ করা যেতে পারে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটি সম্বন্ধ তৎপুরুষ নয়, একদেশীয় তৎপুরুষ। একদেশীয় তৎপুরুষ সমাসটা কি, উদাহরণ একটা দিয়ে আগে, তারপরে বুঝতে পারবে। যেমন ধরো মাঝ নদী, এই যে উদাহরণ যা দিয়েছি, যে নদীর মাঝ, অর্থাৎ আমি নদী বলতে যে অংশটাকে বুঝি তার পরপদে যে অংশ থাকবে সেটা হচ্ছে গিয়ে কি নদীর তার একটি অংশকে বোঝানো হবে। যেখানে পূর্বপদে সমগ্র বস্তুকে বোঝালেও পরপদে যে শব্দটি থাকবে তা কি করে, ওরই একটা নির্দিষ্ট অংশকে স্পেসিফিকেশন করে, বা সম্পূর্ণ বস্তুটিকে না বুঝিয়ে সম্পূর্ণ বস্তুর কিছুটি অংশকে বা সামান্যতম একটি অংশকে বোঝায়, তখন তাকে আমরা বলি একদেশীয়। মনে রাখার চেষ্টা করো, নামের মধ্যে তার সংজ্ঞাটা আছে একদেশীয়, একটারই সম্পূর্ণ না বলে একটি অংশ বা একটা অংশকে বোঝায়, ঠিক আছে, বা একটি দেশকে বোঝায়, এইভাবে মনে রাখার চেষ্টা করো। তো একদেশীয় তৎপুরুষ সমাসের সংজ্ঞাতেই আমরা পাই যে তৎপুরুষ সমাসে পূর্বপদ বিভক্তি যুক্ত হয় এবং সম্পূর্ণ অংশকে না বুঝিয়ে সম্পূর্ণ অংশকে বোঝায়, কিন্তু পরপদ কি করে তার কিছুটি অংশ বা একটা অংশকে বোঝায়, তখন তাকে আমরা বলি একদেশীয় তৎপুরুষ। মাথায় রাখবে এখানে কিন্তু যে মানে সম্বন্ধ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হচ্ছে, তাই এটাই না মাথায় রাখে, যে অনেক সময় শর্ট প্রশ্ন দিয়ে দেয় যে কোন তৎপুরুষ সমাসে গঠনগত দিক থেকে সম্বন্ধ তৎপুরুষ সমাসের প্রভাব লক্ষ্য করা যায়, তখন হবে কি একদেশীয় তৎপুরুষ সমাসে আমরা গঠনগত দিক থেকে কারক সম্বন্ধীয় সম্বন্ধ তৎপুরুষ সমাসের কিন্তু একটা প্রভাব লক্ষ্য করি। নেক্সট আসবো ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি বলতেই আমরা কারকেও আলোচনা করেছি, ব্যাপ্তি বলতে বোঝায় বিস্তার। এবার মানে একটা সময়ের বিস্তার বোঝাবে, একটা কালের বিস্তার বোঝাবে। হ্যাঁ, তো যখন যে তৎপুরুষ সমাস দেখবো এরকম স্থান বা কালের ব্যাপ্তি
ব্যাপ্তি বোঝানো হচ্ছে বা বিস্তার বোঝানো হচ্ছে, একটা সময়কাল ব্যতীত একটা দীর্ঘ স্থান, বিশাল স্থান বোঝানো হচ্ছে, এরকম যখন কোনো কিছু বোঝানো হয় তখন তাকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। তাহলে ব্যাপ্তি তৎপুরুষের উদাহরণটা ভেবে দেখো, চিরকাল ব্যাপিয়া বসন্ত, মানে আমরা জানি যে আমাদের ঋতু বৈচিত্র্যের মধ্যে সব সময় বসন্তকাল থাকে না, ভিন্ন ভিন্ন ঋতু থাকে, এখন গ্রীষ্ম, কখন বর্ষা, কখন শীত, হ্যাঁ এইভাবে থাকে। তো ঠিক সেরকম ভাবে বসন্তটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে, কিন্তু এখানে কি বলছে চিরকাল ব্যাপিয়া বসন্ত, হ্যাঁ মানে সব সময়ের জন্য বসন্ত। এই যে চিরকাল সব সময়ের জন্য বসন্ত, একটা সময়ের বিস্তার বোঝানো হচ্ছে, তখন তাকে আমরা বলছি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এগুলো খুব সহজ, ব্যাপ্তি তৎপুরুষ সমাস চিনতে তোমাদের সহজ, মানে অসুবিধে হবে না। যেটা অসুবিধে হয় মানে যেটা বেশি আসে সেটা হচ্ছে উপপদ তত্ত্ব, যেটা অলরেডি আগে জানিয়েছি। এরপরে হলো গিয়ে একদেশীয় তত্ত্ব, যেটা একটু আগে বললাম, যে পুরোটা না বুঝিয়ে কিছুটা অংশকে বোঝানো হবে বা একটা অংশকে বোঝানো হবে। এরপরে আসছি না তৎপুরুষ সমাস। না তৎপুরুষ সমাস বা এর আরেকটা নাম ভিন্ন ভিন্ন বইয়ে পাই নং তৎপুরুষ। দেখো না বাচক অব্যয়গুলো কি কি হয়, না, নেই, নয়, নাই ইত্যাদি ইত্যাদি, এই ধরনের না বাচক অব্যয় আমরা পাই। তো এই যে না বাচক অব্যয়গুলো পাই, এগুলো যখন কোন তৎপুরুষ সমাসের পূর্বপদ, মানে প্রথম যে পদটা থাকে পূর্বপদের মধ্যে এক প্রকার উপসর্গ রূপে অবস্থান করে বা নং নাবাচক উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়, এবং আমরা দেখি পরপদে বিশেষ করে বিশেষ্য পদ বা বিশেষণ পদের সঙ্গে এক প্রকার নেতিবাচক সম্পর্ক স্থাপন করে। যেমন ধরো অনাদি, নেই, আদি, অনাদি। হ্যাঁ, এই যে নেই, আদি, অনাদি, এই যে আদি শব্দটা একটা কি হচ্ছে না অংশ, একটা অবস্থান বিশেষ্য বা বিশেষণের মধ্যে অবস্থান করছে। আর না বা নাই এটা হচ্ছে গিয়ে কি করছে না তার সঙ্গে যুক্ত হয়েছে। একই রকম নাই, আহার, অনাহার, আহার বলতে কি খাওয়ার, এটা হচ্ছে গিয়ে কি বিশেষ্য বোঝাচ্ছে, সেটা নেই। তো যেহেতু না শব্দটা বা নাই শব্দটা বা নেই শব্দটা বা নয় শব্দটা কি করছে, এরকম কোনো বিশেষ্য বা বিশেষণের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর সে কি করছে না একটা নেতিবাচক সম্বন্ধ যুক্ত বা সম্পর্ক যুক্ত একটি সমাসবদ্ধ পদ গঠন করছে, এবং অবশ্যই যেটা আমরা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বলি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তখন তাকে আমরা বলি গিয়ে কি না তৎপুরুষ সমাস। তো মাথায় রাখবে যে না, নয়, নাই ইত্যাদি না বাচক অব্যয়গুলো থাকবে কোথায় না পূর্ব পদে, এবং পরপদে অবশ্যই কি থাকবে বিশেষ্য বা বিশেষণ পদ, যা কি করবে নেতিবাচক সম্বন্ধ বা না বাচক সম্বন্ধ একটি স্থাপন করবে। তখন তাকে আমরা বলছি গিয়ে কি না তৎপুরুষ বা নং তৎপুরুষ সমাস। যে উদাহরণ দুটো আমি বললাম মাথায় রাখার চেষ্টা করো। তবে পরবর্তীকালে এসে আমি আলোচনা করব না তৎপুরুষ এবং না বহুব্রীর মধ্যে একটা পার্থক্য আমি পরে একবার আলোচনা করে দেবো, যখন বহুব্রী সমাজ আলোচনা করবো তখন সেটা ডিসকাশন করবো আমরা। এরপরে আসছি উপসর্গ। দেখো একটু আগে আমরা যেটা বললাম যে না তৎপুরুষ সমাসে না, নয়, না এগুলো সবই কি না উপসর্গের মতো অবস্থান করে শব্দের আগে, কিন্তু আবার উপসর্গ বিষয়টাই এসেছে যার আদি নাম বা যার আর একটা নাম হলো আদ্য প্রত্যয়, অর্থাৎ যে কিনা শব্দের আগে বসছে, আগে শব্দ বা ধাতুর আগে বসছে, নতুন শব্দ গঠন করছে, তাকে উপসর্গ বলছিলাম। এই উপসর্গগুলো সে আমাদের সংস্কৃত উপসর্গ হোক, বাংলা উপসর্গ হোক, যেই হোক না কেন, সেই উপসর্গগুলো যখন কি করছে না সমাসবদ্ধ পদে পূর্বে অবস্থান করছে। কোথায় অবস্থান করবে না পূর্বে অবস্থান করছে, এবং আমরা দেখছি যে সে পূর্বে অবস্থান করে নতুন একটি শব্দ গঠন করছে বা এক প্রকার সমাসবদ্ধ পদ গঠন করছে, সেক্ষেত্রে আমরা বলবো উপসর্গ তত্ত্ব পরপদে অর্থ প্রাধান্য পাবে। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে না বাচক উপসর্গ ছাড়া, মানে যেটা আমরা অলরেডি নং তৎপুরুষে পড়েছি, সেই নং তৎপুরুষের যে না বাচক উপসর্গ সেগুলো ছাড়া আর যে সকল উপসর্গগুলো আছে সেগুলো যখন অবস্থান করে কোথায় সমাসবদ্ধ পদে, কোথায় না পূর্বে, কিন্তু ব্যাস বাক্যের মধ্যে পরপদে অবস্থান করবে। ঠিক আছে, পরপদে যখন কি করবে না অবস্থান করবে অন্যান্য উপসর্গগুলো, তখন এবং অবশ্যই পূর্বপদে বিশেষের সঙ্গে মিশে যাবে সে, তখন সে সমস্ত তৎপুরুষ সমাসকে আমরা কি বলছি উপসর্গ তৎপুরুষ। দেখো একটু ভুলে গেল তাই না, আমি কি বললাম যে সমাসবদ্ধ পদে পূর্বে আমরা দেখতে পাবো আর ব্যাস বাক্যের মধ্যে পরপদে দেখতে পাবো। উদাহরণ দেখো, পক্ষের প্রতি,
তাহলে প্রতি একটা উপসর্গ, তাহলে পক্ষটা কি পূর্বপদ, প্রতি হচ্ছে গিয়ে কি পরপদ, তাহলে ব্যাস বাক্যের মধ্যে পরপদে অবস্থান করছে একটা উপসর্গ। কিন্তু দেখো সমাসবদ্ধ পদে দেখছি গিয়ে কি প্রতিপক্ষ, এই যে প্রতি তার যুক্ত যে কি বলছে না পদটা, সেটা পূর্ব পদে অবস্থান করছে। আবার বৃষ্টির অতি, যে পরিমাণ বৃষ্টি তার থেকে বেশি, তো অতি এই উপসর্গটা ব্যাস বাক্যের মধ্যে দেখো এখানে যেটা বলেছিলাম যে পরপদে অবস্থান করছে, কিন্তু সমাসবদ্ধ পদে দেখো সে কিন্তু পূর্বে অবস্থান করছে। তো যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে না বাচক যে সকল উপসর্গগুলো থাকে সেগুলো ছাড়া একটি যখন যে কোনো একটি উপসর্গ যে পরপদে অবস্থান করছে, সেই তৎপুরুষ সমাস এবং অবশ্যই পূর্বপদের বিশেষের সঙ্গে সেটা সম্পর্ক স্থাপন করছে এবং অবশ্যই পরপদের প্রাধান্য পাচ্ছে, তখন তাকে আমরা বলছি উপসর্গ তৎপুরুষ। কি আচ্ছা, এইখানে একটু করতে হবে যে তৎপুরুষ সমাসে না, যে তৎপুরুষ মানে না তৎপুরুষ সমাসের কর, হ্যাঁ, না তৎপুরুষ সমাসের পূর্বপদের না বাচক, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে তৎপুরুষ সমাসের না তৎপুরুষ বা নং তৎপুরুষ সমাসের যে না পূর্বপদে থাকা না বাচক উপসর্গগুলো যখন ছাড়া অন্য যে সকল উপসর্গগুলো সেটা যখন পরপদে অবস্থান করছে এবং পূর্বপদে থাকা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, এবং তাকে আমরা বলছি গিয়ে কি উপসর্গ তৎপুরুষ, যেটা কিনা সমাসবদ্ধ পদে পূর্বে অবস্থান করতে আমরা লক্ষ্য করছি। তো এটা একটু দেখে নিও, একটু কারেকশন করে নিও, নিজের খাতায় লিখে নিও। নেক্সট যেটা আমরা পড়বো এবং শেষ যে ভাগটা সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। দেখো ক্রিয়া বিশেষণ কি, বিশেষণ হচ্ছে গিয়ে কি না বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাতে যখন যে পদ আমরা ব্যবহার করি তাকে বিশেষণ বলি। এবার সেই বিশেষণ পদ যখন ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করি তখন তাকে ক্রিয়া বিশেষণ, যেমন হচ্ছে জোরে দৌড়ায়, তো দৌড়ানো হচ্ছে ক্রিয়া, সে কেমন দৌড়ায় না জোরে দৌড়ায়, এই জোরেটা হচ্ছে গিয়ে কি ক্রিয়া বিশেষণ। রাজি, কিন্তু রাজিটা কি রকম না অর্ধ রূপে বা নিম রূপে, হ্যাঁ, তো নিম হচ্ছে গিয়ে কি না বিশেষণ। যখন এরকম ক্রিয়া বিশেষণ পদ যখন কি হয় না পূর্ব পদে অবস্থান করে এবং অবশ্যই যেটা আমাদের তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য যে পরপদে অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। আশা করি ক্রিয়া বিশেষণটা আমরা বুঝতে পেরেছি যে ক্রিয়াপদের বিশেষণ। জোরে দৌড়ায়, জোরে হচ্ছে গিয়ে কি দৌড়ানো ক্রিয়াপদের বিশেষণ। খুব খায়, হ্যাঁ, খুব হচ্ছে গিয়ে কি বিশেষণ কি না খাওয়া তার কাজ, সে খাওয়ার কি বিশেষণ হচ্ছে গিয়ে কি খুব। তো এই যে ক্রিয়া বিশেষণটা যখন পূর্ব পদে অবস্থান করবে এবং পরপদের অর্থ অবশ্যই প্রাধান্য পাচ্ছে, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যই তাই, তখন তাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যেমন একটু আগে বলেছিলাম নিম রূপে রাজি, নিম রাজি, অর্ধ রূপে দগ্ধ, অর্ধদগ্ধ। তো এগুলো হলো গিয়ে কি আমাদের সম্পূর্ণ যে গঠনগত এবং অর্থগত দিক থেকে তৎপুরুষ সমাস তার উদাহরণ। এবার আমরা আসবো যে কোনগুলো বেসিক্যালি পরীক্ষার জন্য, সে আমাদের বোর্ড এক্সাম হোক বা চাকরি পরীক্ষার জন্য যেখানেই হোক না কেন, সেটা কি করব। এক নম্বর তো আমি অবশ্যই বলবো না তৎপুরুষ। না তৎপুরুষের উদাহরণ ভালো করে করবে, তা না তৎপুরুষের কি না উদাহরণ ভালো করে করবে। আর কি করবে না উপপদ তৎপুরুষ, যারা বোর্ড এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু উপপদ তৎপুরুষ, বিশেষ করে উপপদ কাকে বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে বলে। সঙ্গে একটা করবে 3 নম্বর প্রশ্ন হিসাবে কৃদন্ত পদ, কৃদন্ত পদ কাকে বলে। তো এই দুটো পদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা বোর্ড এক্সামে দিচ্ছ। যারা বোর্ড এক্সামে যে দিচ্ছ তাদের জন্য একটি বোনাস কোশ্চেন বলবো, উপপদ তৎপুরুষ সমাসে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। কেননা তোমাদের অনেকগুলো টেক্সট আছে, যেমন ধরো এক্ষুনি বললাম ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে, হ্যাঁ, তো সেগুলো আমাদের পরীক্ষায় দেয়, সেই জন্য আমরা বললাম উপপদ তৎপুরুষের উদাহরণগুলো করব। চার উপায় তো অলরেডি আমি জানিয়েছি, এক হচ্ছে যেগুলো এক কথায় প্রকাশজনিত শব্দ, আর যে শব্দের শেষে এরকম ক্রিয়াপদ থাকবে সেই শব্দটাকে আমরা বলবো গিয়ে কি উপপদ, তো উপপদ তৎপুরুষ হবে আর কি। তো সেক্ষেত্রে একটু মনে রাখার সহজ উপায় জানিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে। তো এটা ছিল আজকের আমাদের সম্পূর্ণ পাঠ। এছাড়াও বিভিন্ন উদাহরণগুলো, বিশেষ করে একদেশীয় তৎপুরুষ ভুলে গিয়েছিলাম, একদেশীয় তৎপুরুষ যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই ভুলে গিয়েছি, একদেশীয় তৎপুরুষ,
হ্যাঁ, এই একদেশীয় তৎপুরুষ সমাসটাও ভালো করে করবে। মেন যারা বোর্ড এক্সাম দিচ্ছ তাদের জন্য উপপদ তৎপুরুষ, একদেশীয় তৎপুরুষ, আর ওই না তৎপুরুষ যেহেতু করছি তার সঙ্গে উপসর্গ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষটা একবার দেখে রেখো, ব্যাস। মোটামুটি উপপদ তৎপুরুষ আর একদেশীয় তৎপুরুষ করলে তোমরা অনেক উদাহরণ পরীক্ষায় পেয়ে যাবে। আর তারপর না তৎপুরুষ আর উপসর্গ তৎপুরুষটা একটু দেখে নাও, কারণ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো উপসর্গ তৎপুরুষের সঙ্গে অব্যয়ীভাব সমাসের সম্পর্ক কি রকম আছে বা কোনো পার্থক্য আছে কিনা। কারণ এগুলো না এমন একটা টপিক যেগুলো একটু মানে ছোট ছোট বিষয় না জানলে আমরা পরীক্ষায় ভুল করে ফেলবো। তো